অফিস থেকে বের হয়েছি মাত্র। এখন ফার্মেসিতে যাব। মার প্রেশারের ওষুধ নেব। মার হাই প্রেশার। একদিন ওষুধ না খেলেই ভয়াবহ অবস্থা হয়ে যায় মায়ের। ফার্মেসির সামনে গিয়েছি মাত্র। এরই মধ্যে পকেটে থাকা মোবাইল ভাইব্রেট হলো। বের করে দেখি নিতুর নম্বর। নিতুর নম্বরটা আমি এখনো সেভ করিনি। সেভ করার প্রয়োজনও নাই। নম্বর আমার মুখস্থ। নিতুর কলটা সঙ্গে সঙ্গে কেটে দিলাম আমি। তারপর কলটা ব্যাক করলাম। ওর কল কখনোই আমি রিসিভ করি না। নিতু আমার আদরের একমাত্র ছোট বোন। 3 বছর হয়েছে ওর বিয়ের। গত সপ্তাহে শুনেছি মা বলল নিতু কনসিভ করেছে। শুনে খুশিতে আমি 10 জন এতিমকে একটা রেস্টুরেন্টে নিয়ে পেট পুরে লাঞ্চ করিয়েছি। মসজিদের ইমামের কাছে বলেছি দোয়া করতে ওর জন্য। আমার অফিসের কলিগ শাহজাহান ভাই, আল্লাহ ওয়ালা মানুষ, তার কাছে দোয়া চেয়েছি। শাহজাহান ভাই আমায় বলেছেন অন্যের দোয়া গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো রক্তের মানুষের দোয়া। আপনি আপনার বোনের জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহিহ সালামতে পার করেন। তার গর্ভ থেকে যেন বায়েজিদ বোস্তামের মতো নেক সন্তান জন্ম নেয়। আমি তখন শাহজাহান ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। তার কথা সবসময় আমার মধ্যে একটা প্রভাব ফেলে। ফোন ব্যাক করতেই রিং হলো। দুবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করলো। আমি বললাম, নিতু কেমন আছিস রে? কি অবস্থা তোদের? কিন্তু ওপাশ থেকে নিতু কথা বলল না। কথা বলল ওর শাশুড়ি। বলল, তৌসিফ বাবাজি, আজ রাত 8টার আগেই একবার আমাদের বাসায় আজকেই আসো, তুমি জরুরি দরকার আছে। আমি শুনে ভয়ে আঁতকে উঠলাম। অজানা একটা আশঙ্কা ভেতরটা কাঁপিয়ে তুলল আমার। ভাবলাম নিতুর কোনো সমস্যা হলো কি না। সঙ্গে সঙ্গে আমি বললাম, নিতুর কি কিছু হয়েছে আন্টি? নিতু কোথায়? আমার বোন কোথায়? নিতুর শাশুড়ি শক্ত মুখে বলল, তুমি আসো, আসলেই সব জানতে পারবে। নিতুর শাশুড়ি ওপাশ থেকে কল কেটে দিল। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু ভয় পাচ্ছি ভীষণ। নিতুর শাশুড়ির শেষের কথাটা আমার মনে ভয় ধরিয়ে দিয়েছে। গেলে আমি কি জানতে পারবো নিতুর আসলে কি হয়েছে? বড় ধরনের কিছু না তো? না না, ওরকম কিছু হতেই পারে না। এমনিতে নিতুর সামান্য কিছু বলে আমি আর মা তা সহ্য করতে পারি না। নিতু আমাদের কলিজা, নিতু আমাদের আত্মা। ফার্মেসিতে না ঢুকে সঙ্গে সঙ্গে আমি একটা সিএনজিতে উঠে পড়ি। সিএনজি ছুটছে, কিন্তু একটু পর পর শহরের এ মোড়ে ও মোড়ে জ্যামে আটকে যায় গাড়ি। মেজাজ তখন বিগড়ে ওঠে। এর আগে কখনো এভাবে জ্যামে পড়তে দেখিনি এই শহরে। কিন্তু আজ দুনিয়ার সব গাড়ি যে কেন এখানে এসে পড়েছে মোড়ে মোড়ে জ্যাম বসাতে আল্লাহ ভালো জানেন। অসহায় লাগছে নিজেকে খুব। নিতুর ফোনে কল দিই, কল ধরে না, কেটে দেয় ওপাশ থেকে। কেন এমন করছে ওরা? বিষয়টা যে খুব জটিল, বুঝতে আমার সময় লাগে না। একবার ভাবি মাকে কল করব। পকেট থেকে ফোন বের করে মার নাম্বার ডায়াল করি, কিন্তু রিং হওয়ার আগেই নিচ থেকে কেটে দিই কল। সাহস হয় না। ভাবি কল দিয়ে মাকে কিছু শোনানো উচিত না, এতে হিতের বিপরীত হবে। মাও অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই মার হাই প্রেশার। মাত্র 2 ঘন্টা রাস্তা যেতে আমার 5 ঘন্টা সময় লাগে জ্যামের কারণে। নিতুদের বাসায় গিয়ে যখন আমি পৌঁছি তখন রাত 11টা বাজে। নিতুর স্বামী ইস্তিয়াক বারান্দায় বসা ছিল। আমায় দেখে কিছু জিজ্ঞাসা করল না সে। এমনিতে ওর সাথে দেখা হলেই সালাম দেয়, নরম গলায় জিজ্ঞেস করে, ভাইজান কেমন আছেন? কিন্তু আজ আমার সামনে মুখ শক্ত করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রইল। আমায় দেখে নড়লও না পর্যন্ত। আমি ওকে জিজ্ঞেস করলাম নিচ থেকে, বললাম, ইস্তিয়াক কেমন আছো তুমি? ইস্তিয়াক উত্তর দেওয়ার আগেই ওর মা ঘর থেকে বেরিয়ে এলো। আর তখনই ঘরের ভিতর একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। গলাটা আমি খুব ভালো করেই চিনি। আমার বোন নিতু কাঁদছে। আমার বুকটা ফু ফু করে কেঁপে উঠল। কষ্টের তীব্র যন্ত্রণা শুরু হলো আমার বুকের ভেতর। আমার বোনের কি এমন হয়েছে? ইসিয়াকের মা বলল, ঘরে আসো তুমি। আমি ঘরের ভিতরে ঢুকলাম। বসো এখানে। আমি খাটের একপাশে বসলাম। কাঁপা কাঁপা গলায় এবার জিজ্ঞেস করলাম, নিতুর কি হয়েছে? ও কাঁদছে কেন? ইসতিয়াকের মা সহজভাবে কিছু কথা বলল। তোমার বোনের বিরাট সমস্যা, জরায়ুতে ক্যান্সার হয়েছে। আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম ওকে নিয়ে। তোমার বোন আর কোনোদিন মা হতে পারবে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছে ওর জরায়ু কেটে ফেলে দিতে হবে, নয়তো সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে। তো জরায়ু কেটে ফেলে দিলে তো আর তোমার বোন মা হতে পারবে না কোনোদিন। শুনে আমার মাথা কেমন ঘুরতে শুরু করলো। শরীর থেকে দরদর করে ঘাম দিচ্ছে। আমি অসহায়ের মতো বললাম, ওর পেটে যে সন্তান আছে, সন্তানের কি কোনো সমস্যা হবে?
ইশতিয়াকের মা এবার মুখটা কালো করে বলল, তোমার বোন হলো একটা ১ নম্বরের আহম্মক। পেটে গ্যাস হয়েছে, খাইতে পারে না, বমি আসে, আরও কি যেন একটা সমস্যা হয়েছে। এই কারণে সন্দেহ করে বলে বসছে তার বাচ্চা হবে। আর আমি শুনে আনন্দে আত্মহারা হয়ে মানুষের কাছে মিষ্টি বিতরণ করছি। এখন তো মানুষকে মুখই দেখাতে পারবো না। আমি বললাম, সন্তান তো আর বড় কথা না, বড় কথা হলো মানুষের জীবন। অপারেশন কবে? ডাক্তার ডেট ফিক্সড করেছে কি? ইশতিয়াকের মা মুখটা এমন করলেন যেন আমি তার ঘরের ধন সম্পদ সব আমার বোনের নামে লিখে দিতে বলেছি। সে মুখ আরো কালো করে বলল, এসব তো আমাদের কাজ না বাপু। তোমার বোন তোমরা নিয়ে চিকিৎসা করাও, অপারেশন করাও। আমি তো এই মেয়ে আমার ঘরে রাখবো না, রাখা সম্ভব না। যে মেয়ে কোনোদিন সন্তান দিতে পারবে না তাকে ঘরে রেখে আমি কি করব? আমার ছেলের তো একটা ভবিষ্যৎ আছে, ওর তো সন্তানাদের লাগবে, ওর জন্য আবার বিয়ে শাদী করানো লাগবে। ২ বউ ঘরে রাখার তো সামর্থ্য আমার নাই বাবা। ইশতিয়াকের মা আমাকে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। এরপর আর নতুন কোনো কথা থাকে না এখানে। তবুও আমি ইশতিয়াকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বললাম তার কি সিদ্ধান্ত এই বিষয়ে? সে এক কথায় বলল, তার মায়ের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। অর্থাৎ তাদের ৩ বছরের বৈবাহিক সম্পর্কের কোনো মূল্যই নেই এখানে। এই হলো গিয়ে সংসার সংসার খেলা। ভালোবাসার সিটিফোঁটাও ছিল না এখানে। তবে নিতুকে আমি ডাকলাম, বললাম, আয় নিতু, চলে যাই আমরা। নিতু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। ইশতিয়াকের মা বলল, আজ থাকো, কাল যাও, এখন তো অনেক রাত হয়ে গেছে, গাড়ি পাবে না। আমি তার কথা শুনে হাসলাম। মনে মনে ভাবলাম, হায় রে মানুষ, ঘাট ধরে তাড়িয়ে দিচ্ছে, আবার বলছে গাড়ি পাবে না, রাতটা থেকে যাও। যত মেরে গরু দান করা আর কি। নিতু ইশতিয়াকের মায়ের পাশে সালাম করে কাঁদতে কাঁদতে বলল, জানা অজানায় আমার অনেক ভুল হয়েছে, মাফ করবেন আমায় মা। ইশতিয়াককে কিছুই বলেনি, শুধু ওর দিকে জল ভরা চোখে অনেকক্ষণ তাকিয়েছিল। ইশতিয়াক কাঠের মতো বসেছিল। ওর ভেতরটাও বোধহয় এরকমই কাঠের মতো শক্ত। ওদের বাড়ি থেকে বের হয়ে নিতু কতবার যে পেছন ফিরে তাকিয়ে দেখেছে বাড়িটিকে। আমি মনে মনে তখন ভাবলাম, মায়া। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হলো এই মায়া। মানুষ কত অপমানিত হয়, বঞ্চিত হয়, তবুও মায়া ছাড়তে পারে না সহজে। বাসায় ফেরার পর সবকিছু শুনে মা পাগলের মতো হয়ে গেলেন। আমি মাকে সান্ত্বনা দিলাম, নিতুকে সাহস দিলাম, বললাম সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আছেন, তিনি দেখছেন সবকিছু, তার মতো দয়ালু তো আর কেউ নাই। বিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিতুকে। অপারেশন করাতে হয়নি। ডাক্তার বলেছে এটা রোগের প্রাথমিক পর্যায়ে, ভয়ের কিছুই নাই, ওষুধেই সেরে যাবে। আর আপনার বোন বেবিও কনসিভ করতে পারবে, কোনো সমস্যা হবে না এতে। শুনে আমাদের কি যে আনন্দ হলো। আমার অফিসের কলিগ শাহজাহান ভাইয়ের কাছে আমি আমার পরিবারের সব কথাই শেয়ার করি। আমার বোনের এই সমস্যার কথাও তিনি জানতেন। তার পরিচিত ডাক্তারের কাছেই আমি নিতুকে নিয়ে গিয়েছিলাম। তিনি আমাদের সাথেই ছিলেন। ডাক্তার দেখিয়ে ফেরার সময় তিনি বললেন, নিতু একেবারে সুস্থ হয়ে গেলে আমি একটা আবদার করব তোমার কাছে তৌফিক। তোমার কিন্তু আমার করা আবদারটা রাখতেই হবে। আমি মৃদু হেসে বললাম, আপনার আবদার রাখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব শাহজাহান ভাই। শাহজাহান ভাই আমার একটা হাত চেপে ধরলেন। আমি বুঝতে পারলাম এই হাতে পরম মমতা আছে, আছে ভ্রাতৃত্ববোধ। ওষুধপত্র খেয়ে নিতু ৪-৫ মাস পরেই দিব্যি সুস্থ হয়ে গেল। আমি শাহজাহান ভাইকে জানালাম ঋতুর সুস্থতার কথা। শাহজাহান ভাই শুনে খুশি হলেন, বললেন আলহামদুলিল্লাহ। তারপর তিনি আবদারটা করলেন, বললেন, তৌসিফ, আমার ছোট ভাই মনিরকে তো তুমি চেনো, এবছর যে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হলো। আমি বললাম, হ্যাঁ, ও এসেছিল তো, ডিনার করিয়েছিল যে আমাদের সবাইকে। হ্যাঁ, ও এখনো আনম্যারিড। আমি যদি আমার ভাইয়ের জন্য নীতিকে চাই, তবে তুমি কি আপত্তি করবে ভাই? শাহজাহান ভাইয়ের এই আবদার শুনে আমার চোখ ছলছল করে উঠল। আমি কেঁদে ফেললাম। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো আমার গালের ওপরে। আমি বাঁ হাতের পিঠ দিয়ে গাল মুছে ভেজা গলায় বললাম, এর চেয়ে বড় আনন্দের সংবাদ আমার কাছে কি হতে পারে? মনিরের মতো ছেলে যদি আমার বোনের বর হয়, তবে এটা হবে আমার বোনের পরম পাওয়া। শাহজাহান ভাই আমার কাঁধে হাত রাখলেন, বললেন, তবে ডেটটা ঠিক করে ফেলি। আমি বললাম, আচ্ছা, কিন্তু মনিরের পছন্দ অপছন্দের বিষয় আছে না একটা, ও কি রাজি হবে এতে? আমার বোনের যে আরেক বিয়ে হয়েছিল, অত বড় একটা অসুখ হয়ে গেল। শাহজাহান ভাই আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন,
মনির সব জানে, ওর এতে কোনো রকম আপত্তি নেই। আমি বললাম, আলহামদুলিল্লাহ। নিতুর বিয়ে হয়ে গেছে, মনিরের সাথে ওর সুখের সংসার চলছে। মনিরের মা নাই, কিন্তু শাহজাহান ভাইয়ের স্ত্রী নিতুকে এমনভাবে আগলে রাখেন যে নিতু এখন বাড়ির কথা মনেই করে না। আমাদের বাড়িতে বেড়াতে এলে 1-2 দিনের বেশি থাকে না। বলে সেজুতে আপার জন্য খারাপ লাগছে, আপাকে ছাড়া আমার ভালো লাগে না। এই সেজুতে আপাই হলো শাহজাহান ভাইয়ের স্ত্রী। নিতুর শোক দেখে আমার বড় আনন্দ হয়, বড় ভালো লাগে আমার। কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে এই জন্য যে ওর সন্তানাদি হচ্ছে না এখনো। বছর 2 তো হয়ে গেল বিয়ের। একদিন অফিসে এসেছি, তখন শাহজাহান ভাইয়ের এক কাণ্ডে চমকে উঠি। শাহজাহান ভাই অফিসে মিষ্টি নিয়ে এসেছে। একটা মিষ্টি আমায় খাইয়ে দিয়ে বললেন, তোমার জন্য একটা সুসংবাদ আছে তৌসিফ, অনেক বড় সুসংবাদ। আমি মরিয়া হয়ে উঠি সুসংবাদ শুনতে। বলি, দ্রুত বলুন, আমার ভেতরটা কাঁপছে ভাই। শাহজাহান ভাই মোলায়েম হেসে বললেন, তুমি মামা হতে চলেছ। শুনে আমি শব্দ করেই বলে উঠি, আলহামদুলিল্লাহ। অফিস থেকে বাসায় ফিরে মায়ের কাছে শুনে নিতুর গর্ভে বাচ্চা এসেছে 5 মাস আগে, কিন্তু ও ভয়ে কাউকে কিছু বলেনি। বলেনি এই জন্য যে আগে একবার ভুল হয়েছিল, ওর গর্ভে সন্তান আসেনি, কিন্তু ও মনে করেছিল সন্তান এসেছে। সবাইকে আবার জানিয়েও ফেলেছিল এই খবর। এই জন্য এবার ভয়ে কাউকে কিছু বলেনি, যদি এবারেও ভুল কিছু হয়। কিন্তু সেজতে আবার ব্যাপারটা ধরে ফেললেন। তিনি অনুমান করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন 5 মাস আগেই তার পেটে সন্তান এসেছে। এমন খবর শোনার পর আমার আনন্দ আমি ধরে রাখতে পারি না। আমি আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ পড়ি, আল্লাহর প্রশংসায় কেঁদে চোখ ভাসাই। শাহজাহান ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি। নিতুর মেয়ে সন্তান হয়েছে, সুন্দর ফুটফুটে মেয়ে। শাহজাহান ভাইয়ের 3 ছেলে, মেয়ে নাই। মেয়ে না থাকার দুঃখ এদের বুঝে গেছে। শাহজাহান ভাই খুশি হয়ে ভাতিজির নাম রেখেছেন রুহামা। রুহামা শব্দের অর্থ কি আমি জানি না, শাহজাহান ভাই হয়তোবা জানেন। তিনি তার ভাতিজির জন্য একজোড়া সোনার বালা বানিয়েছেন, কানের জন্য ঝুমকো বানিয়েছেন, নাকফুল বানিয়েছেন। আমি তার এসব ছেলে মানুষই দেখে বলি, আপনি যে মেয়ের জন্য এসব করছেন, সে কি এখন এসব পড়তে পারবে? শাহজাহান ভাই হেসে বলেন, বড় হয়ে বলতে তো পারবে, আমার চাচা আমার জন্য এগুলো কিনে দিয়েছিল। মেয়েরা বাপ চাচাকে নিয়ে অন্যের কাছে প্রশংসা করতে ভালোবাসে। আমার ভাতিজিও তার শ্বশুরবাড়িতে গিয়ে এই বালা, ঝুমকা আর নাকফুল মানুষকে দেখিয়ে দেখিয়ে বলবে, আমার জন্মের পর এইগুলো আমার চাচা আমায় কিনে দিয়েছিল। কথাগুলো বলে তিনি হাসতে শুরু করলেন, বোকার মতো। আমিও হাসলাম তার সাথে, বোকার মতোই। হাসতে হাসতে ভাবলাম, আমারও তো এমন একটা বোকামি করতে হবে। মেয়ের পা খালি, পায়ের জন্য একজোড়া নুপুর আর একটা লাল টুকটুকি শাড়ি। এই শাড়ি নুপুর নিয়ে মেয়ে সারা জীবন মামার গুণকীর্তন করবে। গুণকীর্তন অবশ্য আমি চাই না, আমি চাই মেয়ে সারা জীবন তার মামাকে মনে রাখুক। আমার মৃত্যুর পর নুপুর আর লাল শাড়িটির দিকে তাকিয়ে চোখ ভাসিয়ে মামার জন্য কাঁদুক, আর আল্লাহর কাছে মামার জন্য বেহেশত চেয়ে দোয়া করুক। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটার সাথেই থাকুন। ধন্যবাদ।